প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রশ্নোত্তরের এই আয়োজনে। প্রশ্নোত্তরে আজকে আমার সাথে মুখোমুখি হয়েছেন মোহাম্মদ জামান ভাই, যিনি দীর্ঘ সময় আমাজনে কাজ করেছেন, ডেলে কাজ করেছেন, এখন এআই কনসালটেন্সি করছেন, এবং আগামী 12ই জুন বাংলাদেশে হতে যাচ্ছে এআই ইনফিনিটি বিল্ড ফেস্ট, যেটা ক্লাউড ক্যাম্প বাংলাদেশের ব্যানারে হতে যাচ্ছে। সেই ক্লাউড ক্যাম্প বাংলাদেশেরও একজন প্রতিষ্ঠাতা তিনি। আমরা কথা বলবো এআই বাংলাদেশের জন্য কেন জরুরি এবং তরুণরা এখানে কিভাবে নিজেদেরকে কোপ আপ করতে পারে, এবং এটার বেটার ফিউচারটাই আসলে কি, কেন সারা পৃথিবী এআই নিয়ে মাতামাতির মধ্যে আছে। আমরা কথা বলতে চাচ্ছি মোহাম্মদ জামান ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। ধন্যবাদ রানা ভাই এবং এই টিভির সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আ আ ধন্যবাদ আপনাকেও। আপনাকে আমরা পেয়েছি, বেশিরভাগ সময় তো আপনি দেশের বাইরেই সময় কাটাতে হয়। আমি শুরুতেই যেখান থেকে কথাটা শুরু করতে চাই যে ফেস্টের যে কথাটা আমি ইন্ট্রোডিউসিং এর সময় বললাম, এই ফেস্টটা আসলে কি করতে যাচ্ছেন আপনারা? কেন করতে যাচ্ছেন? এই মুহূর্তে পুরো পৃথিবীতে এআই একটা অনেক বড় রেভলিউশন বলা যেতে পারে। আমরা ট্রান্সফরমেশনও বলতে পারি। কারণ আগে যেভাবে অনেক কিছু করা হতো বা করা যেত, এখন ওগুলা সবগুলো ভেঙে নতুনভাবে করতে হচ্ছে। তার মানে আগে যে স্কিল ছিল মানুষজনের, স্কিলটা ডিফারেন্ট হচ্ছে। আগে যে এডুকেশন সিস্টেম ছিল, এডুকেশনটাও ডিফারেন্ট হচ্ছে। আগে যে ওয়ার্কফোর্স ছিল যে আমি এক ধরনের কাজ করতাম, এই কাজগুলাও ডিফারেন্ট হচ্ছে। হুম। এগুলাকে কোপ আপ করার জন্য এই মুহূর্তে আমাদের নতুন কিছু করা দরকার। যাতে এখন থেকে ১ বছর পরে আমি নাই যেন না হয়ে যাই। অলরেডি কিন্তু ট্রেন্ডটা শুরু হয়েছে। প্রায় ৭০ মিলিয়ন জব কিন্তু অলরেডি নাই হয়ে গেছে। কিন্তু এখানে ৯৮ মিলিয়ন নতুন জব, ১০ কোটি নতুন জব এখানে কিন্তু এড হইছে। কারণ আমাদের তো এগুলিতে যেতে হবে। তা না হলে আমরা যেই জবগুলো এলিমিনেট হয়ে গেছে সেখানে পড়ে যাব। সো এআই বিল ফেস্টের একটা মেইন উদ্দেশ্য হলো বেসিক্যালি আমাদের ওয়ার্কফোর্সটাকে এআই দিয়ে রেডি করা, এই ফিউচার জেনারেশনগুলো, এই যে জবগুলো আসতেছে, এই জবের জন্য একদম রেডি করা। শুধু রেডি করা না, এই জবগুলার হায়ার টিয়ারে তাদেরকে নিয়ে যাওয়া। এটাই হলো গিয়ে আমাদের মেইন উদ্দেশ্য। আ সেখানে তরুণরা, আপনারা এরই মধ্যে একটা প্রসেসিং এর মধ্য দিয়ে গেছেন এবং প্রচুর তরুণ শিক্ষার্থীদের সাথে আপনাদের কথা হয়েছে বা কমিউনিকেশন হয়েছে। সেখানে তরুণদের আসলে চাহিদার জায়গা বা ইন্টারেস্টের জায়গা কোনটা দেখছেন? আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যখন আমরা এটা ঘোষণা দিলাম যে আমরা এটা করব, আমরা একটু স্কেপটিক ছিলাম। কত মানুষ, কারণ এটা নতুন জিনিস। সবাই হুম, কি হুম, জানে কি জানে না, হুম। করতে পারবে কি পারবে না। সো ১ম এ একটু খুব অল্প সাড়া ছিল। তারপর যখন ছেলেমেয়েরা করা শুরু করলো, নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো, তখন হঠাৎ করে একটা ম্যাসিভ একটা সাড়া পেলাম। যে আমি বলতে পারি যে ১ম আমি বলব ২-৩ সপ্তাহ ছিল এই ১৫-২০ জন, ৫০ জন, ১০০ জন, ১০০ জনের নিচে। তারপরে হঠাৎ করে দেখি ১,০০০, ২,০০০, ৩,০০০ হয়ে গেল। আমাদের ৩,৫০০ রেজিস্ট্রেশন। সো there is a massive amount, one of the হুম, largest in বাংলাদেশ বলা যেতে পারে। হুম, হুম। এবং আমরা পৃথিবীর বড়, বড় কোম্পানি, এআই কোম্পানি যারা এই ধরনের ইভেন্ট করে, কমিউনিটি ইভেন্ট করে, তাদের সাথে কথা বলছিলাম যে আপনারা একটু তোমরা কাম টু বাংলাদেশ। তখন তারা বলল যে তুমি যদি ১,০০০ ছেলেমেয়েকে নিয়ে ১,০০০ বিল্ডার বলতেছি আমরা, যারা এআই দিয়ে প্রোডাক্ট বিল্ড করবে, ১,০০০ বিল্ডার নিয়ে যদি তুমি সেশন করো, তাহলে এটা পৃথিবীর সবচেয়ে বড় সেশন হবে এআই বিল্ডারদের। হুম। সো অ্যাজ ইউ ক্যান সি সাড়াটা ছিল মানে অভূতপূর্ব। এবং আরেকটা জিনিস, আমাদের ছেলেমেয়েরা কিন্তু জানে যে এভরিথিং এআই এর দিকে যাচ্ছে। কিন্তু তারা কিভাবে এই একই ওয়েভে, একই জায়গাতে, হুম, হুম। একই ঢেউয়ে থাকতে পারে, এই জায়গাটা তারা জানে না। সো যখন তারা এখানে পার্টিসিপেট করা শুরু করলো, একজন আরেকজনকে বলা শুরু করলো যে আমি দেখলাম যে এই পদ্ধতিতে, এই প্রসেসটা যদি আমি ফলো করি, দেন আমি অনেকটা এআই রেডি হচ্ছি। হুম, হুম, একদম পারফেক্ট হচ্ছি না, বাট রেডি হচ্ছি। হুম। সো লেটস জয়েন দ্যাট জার্নি। আমরাও কিছু ম্যান্ডেটরি আইটেম দিয়ে দিছিলাম। সুতরাং এই জার্নিটা তাদের যাতে সহজ হয় সে কারণে। এইভাবেই আমাদের তরুণদের একটা, আমি বলব যে প্রচন্ড বড় রকম একটা সাড়া পেলাম। সো জার্নিটা শুরু হলো। জার্নি হবার পরে যে জায়গাটা থাকে, যে মেন্টরিং এর একটা ব্যাপার থাকে। আমি মেন্টরিং এর প্রসঙ্গে যাবার আগে এই কনটেন্টটি এখন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আ এআই ইনফিনিটি বিল্ড ফেস্ট যেটা হতে যাচ্ছে সেটার অফিসিয়ালি ব্রডকাস্ট পার্টনার গ্রিন টিভি। সো গ্রিন টিভিতে চোখ রাখলে এই বিষয়ে আরো অনেক কিছুই জানতে পারবেন আপনারা, এবং আপনাদের উৎসাহ থাকলে গ্রিন টিভি এ ধরনের বিষয়ের সাথে আরো থাকতে চায়। যেটা বলছিলাম যে আ আপনি মেন্টরিং এর জায়গাটা কিভাবে নিশ্চিত করছেন? এবং এই যে শেখার রাস্তাটা শুরু হলো, তারপরে আসলে এরা কি করবে? এই তরুণরা কিভাবে নিজেদেরকে আরো এগিয়ে নেবে? সো আমরা এই জার্নিটা কিন্তু বেশ অনেকদিন আগে শুরু করছি। যেমন ধরেন জানুয়ারিতে জানুয়ারির ১৬ তারিখে আমরা একটা বিল্ডেথন করলাম।
হ্যাকাথন স্টাইলে। হ্যাকাথনে মানেটা কি? হ্যাকাথন হলো একদিনের একটা ইভেন্ট। একদিনে সবাই বসবে, স্ক্র্যাম্বল করবে, একটা জিনিস বানাবে। ফ্যান্টাস্টিক ওইখানে রেসপন্স দেখলাম আমরা। কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জও দেখলাম যে অনেক কিছু জানে, জানে না, এটা শিখতে হবে। সো আমরা এটা শুরু করলাম। আম আমরা বললাম যে এটা ৬ সপ্তাহের একটা ইনটেনসিভ লার্নিং হবে এবং শেখার শেষে বানাতে থাকবে, বিল্ড করবে, বিল্ডার একটা কালচার হবে এবং এইটাকে শোকেস করবে। সো এখন যদি আমি ৬ সপ্তাহ যাবত বানাইতে যাই এবং আমি যদি ট্রেনিংও দেই, এটা শেষ করতে পারবে না একজন ভালো মেন্টর না থাকলে। হুম। কারণ কেউ একজন গাইড করতে হবে। এখানকার বেশিরভাগ আইটেম আমি বলব ওভার 90% আইটেম ব্র্যান্ড নিউ। সবাই কেউ কোনোদিন নামই শুনে নাই এই টাইপের জিনিস। এবং মেন্টরদেরকেও আমাদের ট্রেনিং করাইতে হইছে যে মেন্টররা আপনারা শিখেন। এদের প্রত্যেকের জন্য আমরা একটা গাইড বানায় দিছি। আমরা মেইন গাইডটার নাম হলো পার্টিসিপেন্ট গাইড একটা। সো এই গাইডটা সবার কাছে দেওয়া আছে একদম আম আ ডিটেইল ভাবে বলা যে কি করতে হবে। সো হুম, আমাদের হুম। মেন্টরদের মেইন কাজটা ছিল কেউ যদি আপনার ধরেন এই রাস্তা থেকে সরে যায় তাদেরকে রাস্তায় নিয়ে আসা। কিভাবে করতে হবে, কি করতে হবে, ডোমেইনটা কি, চ্যালেঞ্জটা কি, এআই এর কি জিনিস দিতে হবে এখানে, কি জিনিস দেওয়ার দরকার নাই। এই সমস্ত কিছুই তারা গাইড করতেছে। মেন্টররা কিন্তু একটা জিনিস করবে না। আইডিয়াটা নিয়ে তাদের একদম রেস্ট্রিকশন দেওয়া আছে যে আইডিয়া নিয়ে তারা কোনো কথাই বলতে পারবে না। ইটস নট দেয়ার রোল। হুম। আইডিয়াটা মানে তাদের রোল না। আইডিয়াটাকে কিভাবে পলিশ করা যায় সেটা নিয়ে কথা বলতে পারবে। আইডিয়াটা কিভাবে পলিশ করা যায় সেটারও কিছু রেস্ট্রিকশন আছে। কিন্তু আইডিয়াটা সংক্রান্ত এবং আইডিয়ার আশেপাশে কিছু বলতে হুম, পারবে না। হুম। কিন্তু বলতে পারবে যে এই আইডিয়া যেটা বলছো এটার সাথে ২ টা এআই টেকনোলজি তুমি ব্যবহার করতে পারো। হুম, ইফ ইউ ওয়ান্ট টু। এইটা তারা বলতে পারবে। কিন্তু তারা ওইটা বলতে পারবে না, "ও আচ্ছা, তুমি হেলথ কেয়ারে ম্যাটারনাল হেলথ নিয়ে কাজ করতেছো। তুমি কি চিন্তা করছো যে ম্যাটারনাল হেলথ এর এই প্রবলেমটা আছে?" এটা যখন বলবে তাহলে একটা বায়াস ইনফ্লুয়েন্স চলে আসে। হুম, আমরা চাচ্ছি না এটা। এবং এটা খারাপ দিকটা না, ভালো দিকটার কথা বলতেছি। বেশিরভাগ সময় ইয়াং মাইন্ডে ভেরি ইনোভেটিভ আইডিয়া আসে। আমরা যারা মেন্টর আসছি তারা কিন্তু ভেরি বায়াসড। কারণ আমি একটা জিনিস শিখতে এক্সপার্ট হইছি। তখন ওইটা আমি যেটা শিখে এক্সপার্ট হইছি ওইটা যদি না করে আমার মনে হয় যে এইটা তো ভালো হইল না। এ তো জানে না কি করতেছে। আমার এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা ইস নট ডিসরাপটিভ। এটা কিন্তু ট্র্যাডিশনাল। এটা লেগেসি একটা জিনিস, হ্যাঁ? অনেক হুম, পুরনো একটা জিনিস। বাট আমি আস্তে শিখছি অনেকদিন পুরনো। কিন্তু ওর আইডিয়াটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। যেহেতু আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না আ এবং ওইটা ডিসরাপটিভ আমার সাথে মিলতেছে না। আমার আইডিয়া তার উপরে চাপায় দেওয়ার কোনো অর্থই হয় না। ইনোভেটিভ ডিসরাপটিভ আইডিয়ার জন্য সবচেয়ে ইজি জিনিসটা হলো আইডিয়ার ধারে কাছেও না যাওয়া। হুম, হুম। তোমার যে আইডিয়া সেটাই রাখো তুমি। আমি তোমাকে গাইড করে রাস্তায় উঠায় দিচ্ছি। তুমি এখন এটা আস্তে গাড়ি চালাও, জোরে গাড়ি চালাও, ২ চাক্কা চালাও, ৪ চাক্কা চালাও, ৬ চাক্কা চালাও। ইট ডাজন্ট রিয়ালি ম্যাটার। আমি তোমাকে বলব যে এই রাস্তা থেকে এই রাস্তায় গেলে এই রাস্তা ধরবা, তারপরে এই রাস্তা ধরবা, তারপরে এই রাস্তা ধরবা। দ্যাটস অল আই ক্যান গাইড। সো এখান থেকে যে ইনোভেটিভ প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হওয়ার পরে প্রোডাক্ট যদি ইউটিলাইজ না হয় বা প্রোডাক্টের মার্কেটিং যদি না হয় তাহলে ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ ব্রেন অলসো। এইখানে আসলে আপনারা কিভাবে হুক আপ করছেন? হ্যাঁ, এইটার আমরা নাম দিচ্ছি বিল্ড ফেস্ট। মানে এখানে একটা বিল্ডার একটা জিনিস। আগে আমরা যে জিনিসটা করলাম হ্যাকাথন। একটা জিনিস শিখছে, শিখে শোকেস করলো, দেখাইলো। এটাও বিল্ড কেস, এটাও শোকেস। কিন্তু এই শোকেসটা আবার কন্টিনিউ করতেছে। কারণ এখানে আমরা ৩ ধরনের ফেসিলিটি রাখলাম। একটা হলো আপনার ট্যালেন্ট হান্ট ফেসিলিটি। যে এরা অনেক লোক এআই লোক খুঁজতেছে। আবার হুম। এরাও কাজ খুঁজতেছে। মানে যেটা জব মার্কেট বলছি। জব মার্কেট বলতে পারেন। হুম, আর কিন্তু জব মার্কেটের কিন্তু একটা ফান্ডামেন্টাল শিফট আছে। কারণ এটার স্পেশালাইজেশন বেসড জব মার্কেট হইছে যে এটা আপনার টাস্ক বেসড না। এইটা আমি বুঝাইয়া বলব যদি ইন্টারেস্ট থাকে। বাট ব্যাপারটা হলো ভেরি সিম্পলি স্পিকিং, তুমি এআই এর এই জিনিসটা জানো, আমার তোমাকে দরকার, তুমি আমার এই কাজটা করে দিবা। আরেকটা ট্র্যাডিশনাল স্টাইলটা হলো, "ও তুমি তো খুব ভালো, আমি তোমাকে ফুল টাইম হায়ার করলাম। আমি যা বলি সেগুলো আমারে করে দাও।" দ্যাট ইজ শিফটিং। Uber এর মতো যদি চিন্তা করেন, আমি সোয়াইপ করলাম, কাজ শুরু করলাম, সোয়াইপ করলাম, কাজ শেষ করলাম। এটা আমি ডাইনামিক কন্ট্রাক্ট এ চলে যাচ্ছি। আগে তো আমাদের ফিক্সড কন্ট্রাক্ট। তুমি হুম, ফুল টাইম চাকরি করবা, আমি যা বলব তাই করবা। বাট এই জেনারেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু Uber স্টাইলে কাজ করে, ডাইনামিক কন্ট্রাক্ট এ কাজ করে। এই ভেহিকল এ যেহেতু কাজ করবে সুতরাং তাদের স্পেশালাইজেশনটা ইম্পোর্টেন্ট। সুতরাং এইখানে আমরা চাচ্ছি যে ট্যালেন্ট হান্ট বলতেছি, জব হান্ট না। ট্যালেন্টটা পাবে আপনি যদি ট্যালেন্ট হয় এবং এই ট্যালেন্টটা যদি আপনার দরকার লাগে দেন ইউ অ্যাকচুয়ালি টেক দ্যাট পারসন। সো আমরা এইটা ১ নাম্বার জিনিস। ২ নাম্বার জিনিসটা হলো প্রোডাক্ট হান্ট। প্রোডাক্ট হান্টটা মানে এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, আমি এই প্রোডাক্টে ইনভেস্ট করব অ্যান্ড আই উইল টেক দিস প্রোডাক্ট টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড স্কেল ইট আউট। এইটা হলো গিয়ে 2nd একটা জিনিস। 3rd জিনিসটা হলো প্রজেক্ট হান্ট। প্রজেক্ট হান্টের মানেটা কি? এটা প্রোডাক্ট আসলে এখনো হয় নাই। হুম, আমার মতে এটা একটা প্রজেক্ট, কিন্তু হুম। আমার অনেকগুলা কাজ আছে। এই কাজের সাথে এটারে মিলাইয়া দিতে পারব। তার মানে আমার একজনকে আমি নিব না, পুরো টিমটাকে আমি হায়ার করে নিব। এই কারণে আমরা এই ৩ ভাবে, এবং তার মানে কি?
এই বিল্ডে ৩ টা হলো বিল্ড ফেজটা হলো বিল্ডে থনটা হলো একটা কাজ করলাম। বিল্ড ফেজটা হলো এখানে আমি শোকেস করে আমি নিজেকে নেক্সট জেনারেশনের জন্য রেডি করলাম। নেক্সট কাজটার জন্য, সাস্টেইনেবিলিটির জন্য আমি রেডি করলাম। এইটা ইনভেস্টমেন্ট, আ রিক্রুটমেন্ট এবং আমার ওই যে টিম বেসড একটা হায়ারিং, এই জিনিসটা পুরোটাই আমি করে ফেললাম। তার মানে এটা বিল্ড ফেজ থেকে শুরু হবে তাদের অ্যাকচুয়াল যাত্রাটা। মানে ইটস জাস্ট দ্য বিগিনিং অফ ইট। সো আপনার কি মনে হয় যে এখান থেকে আসলে তরুণ উদ্যোক্তা সৃষ্টিরও সুযোগ তৈরি হবে? অবশ্যই। এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিং। কারণ এইটা হলো বিল্ডার একটা কনফারেন্স। যারা বানাবে, সো যেহেতু বানাচ্ছে তার মানে উদ্যোক্তা আসবেই। ইটস এ অবভিয়াস একটা জিনিস। আমরা অলরেডি আমরা দেখছি এখানে বেশ কিছু ইনভেস্টর অলরেডি কানেক্টেড এবং তারা এখানে আসতেছে, যারা আমাদের প্রবাসী বাংলাদেশীদেরকে আমরা আসলে এনকারেজ করতেছি এই ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বেশি। তারা এই তরুণ উদ্যোক্তাদের ডিসরাপটিভ যে আইডিয়াগুলো আছে, যেটা লোকালি বা ইন্টারন্যাশনালি দেখা হচ্ছে, তাদেরকে একটু মেন্টর করবে ওই কিভাবে এটাকে বড় করা যায়। সেই উদ্যোক্তাদের যেই জায়গায় এসে আটকে যায়, দেখা যায় যে আমি এটা এর চেয়ে বড় করতে পারতেছি না, টাকা নাই, রিসোর্স নাই, অথবা আমার ওই মার্কেট অ্যাক্সেসটা নাই। এই জিনিসটা দেওয়ার জন্য আমরা একটা পুল, ছোট পুল হলেও ইনভেস্টমেন্ট পুল একটা শুরু করেছি, তারা এদের সাথে যাতে কথা বলতে পারে। এবং এই যে ম্যাচ মেকিংটা, এই জিনিসটাও কিন্তু আমরা অনেকটা এআই দিয়ে ম্যাচ মেকিং করছি বা ম্যানুয়ালিও করা যাচ্ছে। বাট ম্যাচ মেকিংটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এগেইন ইটস নট হ্যাপেনিং অন দ্য ডে অফ, এবং এই দিনে আমরা এটা শেষ হয়ে যাচ্ছে না। এটা কিন্তু আমি যেটা সবাইকে বলতেছি, ওই দিন এটা শুরু হচ্ছে। মানে ইটস এ কন্টিনিউয়াস জার্নি। It is the continuous journey and it's the beginning of your journey is on that day. একটা সমালোচনা আছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের এডুকেশন সিস্টেমের মধ্যে আছে সেখান থেকে আসলে এআই, মেশিন লার্নিং এই জায়গাগুলোর সাথে কোপ আপ করতে একটু কম পারে। আপনাদের কি তাই মনে হচ্ছে? বিশেষ করে লং টাইম আপনি এটা নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের তরুণদের সাথে, শিশুদের সাথেও আপনি কাজ করছেন বিভিন্নভাবে। আমার তো ধারণা বাংলাদেশের তরুণরা হলো পৃথিবীর অন্য যেকোনো দেশের তরুণের চেয়ে অনেক অনেক বেশি বেশি মেধাবী। স্মার্ট। And they know exactly what to do. It's just putting them on the right track. আচ্ছা। এখন আপনি একটা কথা বলছেন which is important, যে এডুকেশন সিস্টেম, পৃথিবীর সমস্ত এডুকেশন সিস্টেম ইজ ভেরি আর্কেইক। এটা একটা লিনিয়ার এডুকেশন সিস্টেম, বা এটা হলো আমি একটা জিনিস শিখবো, তারপরে আরেকটা শিখবো, স্ট্যাকেবল, তারপরে আরেকটা শিখবো, তারপরে আরেকটা শিখবো, তারপরে আরেকটা শিখবো। গ্রেড 1, 2, 3, 4, 5, 6 এইভাবে। বাট দ্যাট এডুকেশন সিস্টেম হ্যাজ টু চেঞ্জ, তাই না? এটা আমরা সবাই বলতেছি। কিন্তু কেউ না কেউ কিছু করতে হবে। আম এইটা যেমন বাংলাদেশে যে প্রবলেম, আমেরিকাতে একই প্রবলেম। পৃথিবীর কোনো দেশেই এডুকেশন সিস্টেম ইজ নট পারফেক্ট। হুম, হুম, ইন্ডাস্ট্রি এক জায়গায় আছে, এডুকেশন ক্যাচ আপ করার চেষ্টা করতেছে। ক্যাচ আপ করে এখানে আসলে ইন্ডাস্ট্রি কিন্তু আরো অনেক আগায় গেল। হুম, হুম। সো ইটস নেভার কারণ ক্যাচ ইন্ডাস্ট্রি অলওয়েজ হচ্ছে প্রফিট খোঁজে। হ্যাঁ, এক্সাক্টলি। হুম, আরেকটা জিনিস আছে, এডুকেশন সিস্টেমে যদি আপনি দেখেন, সিস্টেমের লিডারশিপ এবং তারা কিন্তু চেঞ্জ করতেই চায়, কিন্তু দে আর ভেরি কনজারভেটিভ। আমি যদি কিছু চেঞ্জ করি তাহলে কি এটা সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে কিনা? হুম, 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 বাট এআই যে কাজটা করছে, সো দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। হুম। সমানভাবে অ্যাপ্লিকেবল না হলে কিন্তু কারিকুলাম চেঞ্জ করা সম্ভব না, Right. কারণ সবার জন্য সমান হতে হুম, হবে। হুম, হুম। দ্য সিচুয়েশন ইজ এডুকেশন কিন্তু ওভার লাস্ট 10-15 ইয়ার্স যদি বলি, আরও বেশি 20 বছর এক্সট্রিমলি পার্সোনালাইজড হয়ে গেছে। কিভাবে? খান একাডেমি। খান একাডেমির এইটা কিন্তু অলমোস্ট সমস্ত বাংলাদেশের স্কুলেও খান একাডেমিকে সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে শুরু করছে। উদ্ভাসন মেশ বা ট্রেনিংগুলা যেগুলো স্কুলের যে আমাদের টিউশনি করে যেগুলো, বা ইনস্টিটিউট, কেন আমার ছেলেমেয়ের এক জায়গায় ম্যাথে গ্যাপ আছে, আমি তাকে একটা অঙ্কের টিচার দিচ্ছি। তার মানেটা কি? এটা অগমেন্টেড পার্সোনালাইজড লার্নিং, কিন্তু আমরা জানি ব্যাপারটা কিভাবে করতে হয়। তারপরে আসছে ইউটিউব। ইউটিউবে কিন্তু আমি গেলে যেই প্রবলেমটা আছে শুধু ওইটুক প্রবলেমটা শিখে তাইলে আমি কিন্তু, ও আচ্ছা আমি ১০টা জিনিস ওইটুক শিখলাম, তাহলে আমি কিন্তু এটা মাস্টার হয়ে গেলাম। সো হুম, হুম। মেকানিজম গুলো কিন্তু আস্তে, আস্তে আমাদের চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হইছে। এআই এসে যেটা করছে র‍্যাপিডলি, যে আমার কি স্কিল গ্যাপ আছে একটা অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট করলো। অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট মানেটা কি? আমাকে একটা প্রশ্ন করলো, উত্তর দিতে পারলে, আরেকটা প্রশ্ন করলো, একই টপিকে ২ টা উত্তর দিতে পারলে আমাকে ওইটা নিয়ে আর কথাই বলল না, কারণ আমি ওইটা জানি অলরেডি। এখন ব্যাপারটা কি হয়? আপনি যদি চিন্তা করেন, যেকোনো একটা ইউনিভার্সিটির কথাই বলি, যদি আমি ইউনিভার্সিটি সিস্টেমে একটা ক্লাস করি, এই ক্লাসটা হলো গিয়া ১৪ সপ্তাহের ক্লাস। হুম, আমি পারি বা না পারি, জানি বা না জানি, ১৪ সপ্তাহ আমার ক্লাস করতেই হবে। এখনকার ছেলেমেয়েদের যেহেতু অ্যাটেনশন স্প্যানটা একটু কম, তখন যেই কাজটা হয়,
14 সপ্তাহে দেখা গেল 3 নাম্বার 4 নাম্বার সপ্তাহের জিনিসটা আমার জানা আছে। ক্লাসে এসে ঘুমায়ে গেল অথবা সেলফোনে টিপাটিপি করল। তার মানে ওই সময়টা তারও নষ্ট হলো, আমারও নষ্ট হলো। সো এই ব্যাপারটা হইছে এই জিনিস। আমি কিভাবে তার সময়টা ইউটিলাইজ করতে পারি? আমি যদি মাইক্রো মডিউলে ভাগ করি, পার্সোনালাইজ করতে পারি। সো অ্যাডাপটিভ অ্যাসেসমেন্ট এর মাধ্যমে আমি জানলাম স্কিল গ্যাপটা কোথায়। তারপরে আমি পার্সোনালাইজ করলাম যেসব জায়গায় আমার গ্যাপ আছে, ওই জায়গাতে শুধু আমি ফোকাস করব। তার মানে আমার যদি 14 সপ্তাহের ক্লাস হয়, 3 আর 4 সপ্তাহ যেহেতু আমি জানি আমার ওই ক্লাসটা করার দরকার নাই, ওইটা আমি অন্য ক্লাস করব, যেটা আমার জানা দরকার। সো যখনই আমরা এই জিনিসগুলো করব, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ডিফারেন্ট লেভেলে চলে যাবে। আর আপনি যেটা বললেন যে আমাদের দেশের ছেলেমেয়েরা কোপ আপ করতে পারে কিনা, যে আমি বললাম মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই এগুলো বুঝে কিনা। সো আমরা যেটা দেখলাম যে আমি যদি তাকে শুধু রাস্তাটা ধরায় দেই, বলে দেই এই আইটেম, এই টোকেনাইজেশন একটা একটা ধরেন টপিক, এইটা দেখা দিলাম যে টোকেনাইজেশন এইটা করে, তারা কিন্তু এটাতে মাস্টার হইতে তাদের কোনো সময়ই লাগে না। এবং আমরা জানি যে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক বড় বড় জায়গাতে আছে। তার মানে কি মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের এআই ভিত্তিক প্রতিযোগিতাগুলো হচ্ছে বা স্কোপগুলো তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের তরুণদের প্রেজেন্সটা কেমন তৈরি হতে পারে ফিউচারে? They would be the champions. They can lead all these competitions. আমি জানি এটা খুব ভালো মতোই, কারণ আমার একটা ভালো এক্সপেরিয়েন্স হলো নাসা স্পেসএফ চ্যালেঞ্জ। এটা পৃথিবীর ১৭০টা দেশে হয় এবং সেই জায়গায় বাংলাদেশ গ্লোবাল চ্যাম্পিয়ন। আমাদের এখানে স্পেস টেকনোলজি তো লিটারালি অলমোস্ট লাইক নন এক্সিস্টেন্ট। ২০১১ সালে আসলেই ছিল না। স্পেস নিয়ে আমরাই জানতাম না। আমরা মেন্টর পুল বানাইলাম, তাদেরকে দেখাই দিলাম। তারপরে কি হলো? বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। আচ্ছা, একবার চ্যাম্পিয়ন না হয় আপনি অ্যাক্সিডেন্টালি হইলেন। ২ বার চ্যাম্পিয়ন, এটা কিন্তু অত অ্যাক্সিডেন্ট না। ৩ বার চ্যাম্পিয়ন, অ্যাক্সিডেন্টালি হওয়া যায় না। অ্যাক্সিডেন্টালি হওয়া যায় না। ৪ বার চ্যাম্পিয়ন, ইটস এ ট্রেন্ড। হ্যাঁ, আমাদের দেশের ছেলেমেয়েরা ৪ বার গ্লোবাল চ্যাম্পিয়ন পুরো পৃথিবীর। ১ লক্ষ ছেলেমেয়ের মধ্যে ১৭০টা দেশের মধ্যে সবার সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন। সো আমি যে আমাদের দেশের টেকনোলজি এক্সিস্ট করতে হবে না। তাদেরকে ধরায় দিলে দে ক্যান অ্যাকচুয়ালি গো দ্যাট ফার। সো বাংলাদেশের অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে বাংলাদেশকে যদি আরো মানে একটা উন্নত দেশে নিতে চাই, সেখানে এই যে এআই লার্নিংগুলা কিভাবে আসলে হেল্প করতে পারে, বিশেষ করে অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে? অর্থনীতির ডিসরাপশনটা বেসটা হলো এআই। এখন এটা আমরা জানি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্টটা আছে, ইউএনডিপির যে রিপোর্টগুলো আছে, ইউনেস্কোর যে রিপোর্টগুলো আছে এবং জবের যে মেজর রিপোর্টগুলো আছে, আমরা জানি যে ফুল ইকোনমি ইজ টিল্টেড টুয়ার্ড এআই। ইনভেস্টমেন্ট সেক্টরে যদি আপনি দেখেন, 90% ইনভেস্টমেন্ট, 90+% ইনভেস্টমেন্ট ইজ অনলি ইন এআই নেটিভ প্রোডাক্টে পুরো পৃথিবীতে। তার মানে আর কোথাও এক্সট্রা ইনভেস্টমেন্ট হচ্ছেই না। এটা একটা বিশাল একটা ফ্যাক্টর এবং যেসব জায়গায় জব লস যেই রেটে হচ্ছে, এটা হলো ট্রিমেন্ডাস। 90% জব চলে যাচ্ছে, 98% জব চলে যাচ্ছে। কিন্তু ৭০ মিলিয়ন জব নাই হয়ে যাচ্ছে। কিন্তু ৯৮ মিলিয়ন জব তো নতুন ক্রিয়েট হয়েছে। সো আমি যদি ৯৮ মিলিয়ন জবে ধরতে পারি, তাহলে তো আমার ইকোনমিক গ্রোথটা হবে ট্রিমেন্ডাসলি বেটার। ধরার জন্য চ্যালেঞ্জটা কোথায় বাংলাদেশ? সেই ধরার জন্য যে চ্যালেঞ্জটা হলো, আমি বলব যে আমি একজন প্রবাসী বাংলাদেশী। আমরা যারা প্রবাসে আছি, দেশের বাইরে আছি, আমরা কিন্তু গ্লোবাল ট্রেন্ডটা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা যদি ট্রেন্ডের মধ্যেই রয়েছে। আমরা ট্রেন্ডের মধ্যেই আছি এবং আমরা ফেস করতেছি ডেইলি বেসিসে এবং আমরা দেখতেছি ওটা কি হচ্ছে। আমরা যদি ওই ইনফরমেশনটা আমাদের দেশের ইয়াং ট্যালেন্টদেরকে প্রোগ্রাম্যাটিকলি মানে একটু ক্যাটাগরিক্যালি যদি তাদেরকে দিতে পারি, these are the kids, these are the generational elements, যারা জেন জি বলি, জেন আলফা বলি, এরাই কিন্তু আমাদের দেশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং জিডিপি ইম্প্যাক্টটা যদি আমি বলি, অ্যাবসলিউট মিনিমাম 10 to 20x, নট 10%, 20%, বাট 10x, 20x টাইপের। আমি খুব সিম্পল এক্সাম্পল দিতে পারি। আমাদের যে ছেলেমেয়েরা এসইও করে, তারপরে ওয়েবসাইট বানায়, আমাজন এফিলিয়েট মার্কেটিং করে, কোত্থেকে করতেছে? গ্রামের থেকে করতেছে না? করছে। তা আমাজন এফিলিয়েট মার্কেটিং তার জানার কথা কেমনে? কি জানবে সে? সে একটা কি জানি বলে, সরি, ওই যে স্কেটবোর্ড বিক্রি করতেছে, হোভারক্রাফট বিক্রি করতেছে এই আপনার রংপুরে বসে। সো দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দোজ থিংস। এখন কিন্তু এই যে জবগুলো আছে, এই জবগুলো কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা দাঁড়াইলো, এই এসইও যে করতেছে সে পাচ্ছে হলো $1, $2, $5 করে পার আওয়ার। এই ছেলেটাকে যখন আমি এআই লেড এসইও শেখাবো, এইও, জিইও, এসইও বলে, যখন শিখাবো, এই একই ছেলেটা যে $5 ইনকাম করতেছে, সে জব পাবে $50-এর।
কারণ আগে সে একটা করতো, এখন সে 10টা করবে। এখন সেই জিনিসটাই আপনার জিডিপি ইমপ্যাক্ট হবে মিনিমাম 10-20%, কারণ ওই একটা ছেলের ইনকামে এইটা সিক্লিক্যাল তো না, ইকোনমিক সাইকেলটা করতেছে, যা ইনকাম করতেছে খরচ করতেছে, এবং সেটার জন্য ম্যাসিভ একটা ইমপ্যাক্ট আছে ইকোনমিতে। জিডিপির অনেক ধরনের ইমপ্যাক্ট আছে, বাট আমরা যেটা দেখি মিনিমাম 10x একটা ইমপ্যাক্ট আছে পজিটিভলি যদি আমরা এআই স্কিলটা ইউজ করতে মানে পারি। এক ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে। জি। সেক্ষেত্রে কি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল জায়গায় চেঞ্জেসের প্রয়োজনীয়তা দেখেন আপনারা? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমি যদি বলি যে ফোর্সড ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ, সেটা কিন্তু অ্যাডপশনটা থাকে না। যেমন আমি যদি বলি যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল যেটার মাধ্যমে সবাইকে এআই শিখাবে। এটা একটা ফোর্সড একটা জিনিস। কিন্তু আমার নিড এবং আমার প্যাশনের দিক থেকে যদি আমি করি, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি। Amazon, Google, Microsoft এটা কিন্তু গভর্নমেন্ট বানায় নাই। টেসলা, ইলন মাস্ক তারা কিন্তু স্ট্রাগল করে হইতে হইছে। কিন্তু এইগুলা প্রত্যেকটা কোম্পানি পৃথিবীর বেশিরভাগ ইকোনমির চেয়ে বড়। সো তার মানে আমাদের দেশে এই ধরনের কোম্পানিগুলো আসা শুরু হইতে হবে। উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। বাট এই ডিসরাপশনটা হ্যাজ টু কাম ফ্রম দ্য নট দ্য ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ, বাট দ্য নেসেসিটি অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ। যে আমি করব, করে যা আছে এটারে আমি চেঞ্জ করে ফেলবো। নট ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করার পরে আমি বানাবো, বাট আমি করে তারপরে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করবো। আই থিংক দ্যাটস দ্য প্রপার ওয়ে। দ্যাটস হাউ আই হ্যাভ সিন ইট। গ্লোবালি স্পিকিং কেউ গভর্নমেন্ট থেকে কোনো ইনোভেশন আসে নাই। সো আসলে ইন্ডিভিজুয়ালি অ্যাওয়ারনেসের দরকার আছে, সেটা বলতেই পারেন। শেষ করব এই আলোচনা। আপনারা এআই ইনফিনিটি বিল্ড ফেস্ট যেটা হচ্ছে, এর পরবর্তীতে আর কি ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে? আমরা শুরু করলাম ২০০ জন নিয়ে, এখন ১,০০০ জন। আমরা ডিসেম্বরে একটা প্রোগ্রাম করতেছি, ডিসেম্বর ২৬ তারিখে ড্যাফোডিলে, এটা ৫,০০০ জন নিয়ে, ৫,০০০। আমাদের ইচ্ছে হলো নেক্সট ইয়ারে আমরা করব ১০,০০০, অ্যান্ড ইন 5 ইয়ার্স দেয়ার শুড বি 100,000, ১,০০,০০০ ছেলেমেয়ে এক ছাদের নিচে, এক স্টেডিয়ামে বা যেখানেই হোক, এমনভাবে এআই দিয়ে বানাবে পৃথিবীর সমস্ত দেশ থেকে সবাই আসবে। দ্যাটস আওয়ার ভিশন।